বিসমিল্লাহির রহমানির রহিম। ধামরাই সরকারি কলেজ ধামরাই ঢাকা পত্রিকা আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব দুটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। একটি হচ্ছে দিল্লির কুতুব মিনার সম্পর্কে কি জানো, আরেকটি হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন বলবানের রক্তপাত ও কঠোর নীতি সম্পর্কে কি জানো। আমরা প্রথমে কুতুব মিনার সম্পর্কে আলোচনা করি। ভারতবর্ষের স্থাপত্য শিল্পের মধ্যে কুতুব মিনার মুসলিম স্থাপত্যের একটি ঐতিহাসিক কীর্তি। সুলতান কুতুবউদ্দিন আইবেকের স্থাপত্য শিল্পের প্রতি গভীর অনুরাগের অন্যতম নিদর্শন ছিল এই কুতুব মিনার। এটি দিল্লি হতে 12 মাইল দক্ষিণে অবস্থিত। এতকালে এটাই সর্বোচ্চ মিনার ছিল, তবে কালের স্রোতধারায় এর গৌরব মলিন হয়ে পড়লে তা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পৃথিবীর স্থাপত্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নাম কুতুব মিনার। প্রথমে আমরা জানি কুতুব মিনার এটা কার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। অনেকেই আমরা ভুল করে বলে থাকি যে সুলতান কুতুবউদ্দিন আইবেক কর্তৃক নির্মিত, বিধায় এটি তার নাম অনুসারে হয়েছে। এটি ভুল। আসলে বিখ্যাত সুফি সাধক কুতুবউদ্দিন আইবেক বখতিয়ার কাকির নাম অনুসারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে এই মিনারটির নামকরণ করা হয়েছে কুতুব মিনার। অর্থাৎ সুলতান কুতুবউদ্দিন আইবেক একজন ব্যক্তি, আর সুলতান কুতুবউদ্দিন তিনি যে কুতুব মিনার নির্মাণ করেছেন অন্য এক ব্যক্তির নামে, সুফি সাধক, তার নামও কুতুবউদ্দিন আইবেক বখতিয়ার কাকি। নির্মাণের কারণ, সুলতান কুতুবউদ্দিন আইবেকের এই অভূতপূর্ব স্থাপত্য নির্মাণের মূলে দুইটি কারণ বিদ্যমান ছিল। একটি হলো কুতুবউদ্দিন আইবেকের রাজ্য বিস্তারে স্মারক ও ইসলামের বিজয় গাথা বিশ্ব দরবারে উপস্থাপন। দ্বিতীয়টি আজানের জন্য ব্যবহার করা। নির্মাণ কৌশল, দূর হতে মিনারটি অবলোকন করলে এদের বৃহদাকার কারখানার সিমটি অর্থাৎ বাতি ঘরের মতো মনে হয়, এবং কাছ থেকে লোহিত শিলা ও মরমর পাথরের তৈরি ঊর্ধ্বাকাশে ওঠা বাঁশির আকৃতির ন্যায় প্রতীয়মান হয়। এ মিনারটি 5টি স্তরে বিভক্ত ছিল। প্রথম অবস্থায় এর উচ্চতা ছিল 300 ফুট, তবে বর্তমানে 238 ফুট। সর্বোচ্চ স্তরে যাওয়ার জন্য ইমারতের ভিতরে 379টি ধাপ বিশিষ্ট একটি পুরনো সিঁড়ি আছে। মিনারটি 47 ফুট ব্যাসের বুনিয়াদের উপর নির্মিত। এর বারান্দা সমকোণ বিশিষ্ট পাথরের দ্বারা নির্মিত, এবং মিনারটির ঘোরানো সিঁড়ির গায়ে পবিত্র কুরআন শরীফের আয়াত খোদাই করা হয়েছে। এতে চিরাচরিত ভারতীয় বৈশিষ্ট্যের পরিবর্তে মুসলিম স্থাপত্যের স্বাতন্ত্র ছাপ ফুটে উঠেছে। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেন, এ মিনার কোনো বিদেশি শিল্পী দ্বারা নির্মাণ করা হয়নি, বরং গজনির এক মিনারের অনুকরণে দেশীয় নির্মাণ শিল্পীরা এটি তৈরি করেন। তৎকালীন সময়ের এবং আধুনিক কালেও এটি একটি দর্শনীয় বস্তু। প্রতি বছর অগণিত পর্যটক এখানে সমবেত হয়। এতে দেশের প্রচুর অর্থনৈতিক আয়ও হয় বটে। পরিশেষে আমরা বলতে পারি, বাস্তবিকই কুতুব মিনার ভারতের মুসলিম স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। 13 শতকের এত উঁচু মিনার নির্মাণ কিভাবে সম্ভব হলো তা ভাবলে বিস্ময়ে অভিভূত হতে হয়। তাই ঐতিহাসিক ফার্গুসান কুতুব মিনারকে অনিন্দ সুন্দর ইমারত বলে উল্লেখ করেছেন। ঐতিহাসিক স্যার জন মার্শাল কুতুব মিনারের নির্মাণ কৌশলের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুতুব মিনার সম্পর্কে আমরা জানলাম। এর মূল বিষয়টা হলো যে কুতুব মিনার নির্মাণ করেন দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক, কিন্তু এটার নির্মাণ কাজ তিনি শেষ করে যেতে পারেননি। পরবর্তী সুলতান ইলতুৎমিশ এটার নির্মাণ কাজ শেষ করেছিলেন। একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কুতুব মিনারের নামকরণ করা হয়েছিল একজন বিখ্যাত ধর্মযাজক, সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে। এটা মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা আসি দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্নটিতে, যেখানে আমরা আলোচনা করব সুলতান গিয়াসউদ্দিন বলবানের রক্তপাত ও কঠোর নীতি সম্পর্কে। গিয়াসউদ্দিন বলবান ভারতে মুসলিম শাসনের ইতিহাসে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তিনি সুদীর্ঘ 40 বছর ধরে অত্যন্ত বিজ্ঞতার সাথে, পরিশ্রমের সাথে দিল্লি সালতানাতের ভিত্তি সুদৃঢ় করে প্রতিষ্ঠা করেন। ঐতিহাসিক স্ট্যানলি লেলপুন বলেন, বলবান দিল্লির সুলতানদের দীর্ঘ তালিকায় সবচেয়ে চমকপ্রদ ব্যক্তিত্ব ছিলেন। তিনিই ভারতের ইতিহাসে রক্তপাত ও কঠোর নীতি গ্রহণ করেন। সুলতান গিয়াসউদ্দিন বলবান তার শাসন আমলে যেমনি ছিলেন নরম, তেমনি ছিলেন শক্ত। তিনি শাসন ব্যবস্থাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার জন্য, সুলতানের আদেশ কার্যকর করার জন্য ব্লাড অ্যান্ড আয়রন পলিসি অর্থাৎ রক্তপাত ও কঠোর নীতি গ্রহণ করেন। সেই কঠোর নীতি সম্পর্কে আমরা জানব। আমির ও মালিকদের প্রতি কঠোর নীতি। বলবান বিদ্রোহী আমির ও মালিকদের প্রভাব ধ্বংস করবে রক্তপাত নীতি গ্রহণ করেন এবং প্রয়োজনে শত্রু নিধনে কুণ্ঠিত হননি। এই নীতিতে তিনি 40 চক্রের অপরিসীম ক্ষমতাকে নষ্ট করেন। উল্লেখ্য, এই 40 চক্র হচ্ছে 40 জন দাস কর্তৃক গঠিত। মজার ব্যাপার হলো, গিয়াসউদ্দিন বলবান তিনি যখন সুলতান ছিলেন না, তখন কিন্তু তিনি এই 40 চক্রের সদস্য ছিলেন। অর্থাৎ এই 40 চক্র সুলতানকে শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করত, সুলতানকে বাধ্য করত তাদের সিদ্ধান্ত মেনে নিতে, সুলতানের উপর প্রভাব বিস্তার করত। কিন্তু গিয়াসউদ্দিন যখন নিজে, বলবান যখন নিজে সুলতান হন, তিনি প্রথমেই এই 40 চক্রের অপরিসীম ক্ষমতাকে ধ্বংস করে দেন। রক্তপাত ও কঠোর নীতি বাস্তবায়নের জন্য বলবান সর্বপ্রথম সরকারের গৌরব, মর্যাদা ও ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার জন্য সেনাবাহিনী পুনর্গঠন করেন। ষড়যন্ত্র নির্মূল এবং বহিঃশত্রুর অভিযান প্রতিহত করার জন্য তিনি একটি শক্তিশালী ও সুদক্ষ সেনাবাহিনী গঠন করেন। গুপ্তচর প্রথা। বলবান রাজ্যের দায়িত্বকে সুনিশ্চিত করার জন্য একটি শক্তিশালী ও সুগঠিত গুপ্তচর বাহিনী গঠন করেন। তাদের মাধ্যমে সরকারি কার্যকলাপের উপর কঠোর দৃষ্টি রাখতেন। রাজকোষ পুনর্গঠন। অর্থনৈতিক সংকট নিরসনের জন্য বলবান রাজকোষ পুনর্গঠন করে অর্থনৈতিক সচ্ছলতা আনয়নের প্রবেশ পান। ন্যায়পরায়ণতা। পক্ষপাত নীতি বর্জন করে বলবান সুবিচার করেন। তার ভৃত্যকে হত্যার দায়ে বাদাউনের ভূস্বামীকে হত্যার নির্দেশ দেন। ঈশ্বরী প্রাসাদের মতে সুলতানের ন্যায় বিচারের জন্য লোকে এতই ভীত সন্ত্রস্ত থাকত যে কেউ কখনো ভৃত্য ও ভূমিদাসের উপর, কৃতদাসের প্রতি অসদাচরণ করার সাহস পেত না। রাজতন্ত্র ও সালতানাতের মর্যাদা বৃদ্ধি। রাজতন্ত্র ও সালতানাতের মর্যাদা বৃদ্ধির জন্য তিনি কঠোর নীতি অবলম্বন করেন। প্রথমত তিনি পার্শ্বিক আদব কায়দায়
সুলতানকে সিজদা করার, পায়বাস করার রীতি প্রবর্তন করেন। দ্বিতীয়ত, রাজ্যসভায় নৃত্য, গীত, গান বাজনা, মদ্যপান ইত্যাদি নিষিদ্ধ করেন। তৃতীয়ত, সুলতান রাজকর্মচারী ও আমিরদের জন্য বিশেষ পোশাকের ব্যবস্থা করেন। চতুর্থ, নিচু লোকদের নিকট হতে উপহার গ্রহণ ও বাক্যালাপ বন্ধ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ শুনছিলাম বলবানের নীতিমালার মধ্যে কি কি আছে, তিনি কি কি কঠোর নীতি অনুসরণ করেছেন। রাজতন্ত্র সালতানাতের সুলতানের মর্যাদা বৃদ্ধির জন্য তিনি সিজদা প্রথার প্রবর্তন করেন। যদিও এরা ইসলাম বিরোধী, ইসলাম ধর্মে তিনি যেহেতু মুসলমান ছিলেন, কিন্তু ইসলাম ধর্মে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার বিধান নাই, কিন্তু তবুও তিনি সিজদার প্রবর্তন করেছিলেন। তবে আরেকটি বিষয় করেছিলেন, নিচু লোকদের নিকট থেকে উপহার গ্রহণ ও বাক্যালাপ বন্ধ করেন। নিচু শ্রেণীর লোকজন যারা, তাদের উপহার গ্রহণ করতেন না। এটাও আপাত দৃষ্টিতে ভালো সিদ্ধান্ত ছিল না। অর্থাৎ তিনি জনসাধারণের মধ্যে এই সব নীতি প্রবর্তন করে ভীতির সঞ্চয় করেন, যাতে কেউ সুলতানের বিরুদ্ধাচরণ করার সাহস না পায়। তবে রাজ্যসভায় নাচানাচি, নৃত্য, গীত, গান বাজনা, মদ্যপান ইত্যাদি নিষিদ্ধ করেন। এটা অবশ্যই প্রশংসার দাবিদার। এবং সুলতান রাজকর্মচারী ও আমিরদের জন্য বিশেষ পোশাকের ব্যবস্থা করেন, এটাও প্রশংসার দাবিদার। যাই হোক, সবশেষে পরিশেষে বলা যায়, গিয়াসউদ্দিন বলবান রক্তপাত ও কঠোর নীতি গ্রহণ করে লুপ্ত সাম্রাজ্যের মর্যাদা ও কেন্দ্রীয় শাসনের হারানো গৌরব, সুলতানের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করেন। এজন্য ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেছেন, 40 বছর ব্যাপী বলবনের দীর্ঘ কঠোর কার্যক্রম সম্মিলিত রাজত্বকাল ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাসে অনন্য সাধারণ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে দুটো সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে আলোকপাত করলাম। একটা হলো কুতুবউদ্দিন আইবেক কর্তৃক দিল্লির অদূরে নির্মিত কুতুব মিনার। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক সময় আসে। আরেকটি প্রশ্ন আলাপ করলাম আমরা গিয়াসউদ্দিন বলবানের রক্তপাত ও কঠোর নীতি সম্পর্কে। আশা করি সবাই ভালো থাকবে। তোমরা সরকার ঘোষিত স্বাস্থ্যনীতি পালন করবে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না। কোনো প্রয়োজন পড়লে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব বজায় রেখে চলবে। এবং ঘরে ফিরে অবশ্যই সাবান দিয়ে 20 সেকেন্ড, কমপক্ষে 20 সেকেন্ড ভালো করে হাত ধুতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে করোনা ভাইরাসের হাত থেকে হেফাজত করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।